This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৈরি মহিলা ব্রিগেড। মালদার সুখদেবপুর সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষায় হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। অনুপ্রবেশের চেষ্টা হলেই লাঠি, বটি, হাসুয়া হাতে তারা। সুখদেবপুর সীমান্তে এখনো টান টান উত্তেজনা। এপারে জঙ্গি ঝোঁকাতে লাগাতার উস্কানি দিচ্ছে বিজেপি। এরই মাঝে বাংলাদেশি দুর্বৃত্তরা ঢুকে পড়ে সীমান্তবর্তী এলাকাতে লুটপাট, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছে বলে অভিযোগ। ছজন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল, তো দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি, তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ সবাই ধাবা দিলাম, কানটা দিয়ে ধাবা দিলাম, দিয়ে পেলে গেল। বাধা দিবে না, বাধা তো দিত, একটা যদি অন্যজন যদি আসে তো সবাই মিলে বাধা দিতে হবে। হ্যাঁ, ভারতের সঙ্গে তো লড়তে হবে। হ্যাঁ সবাই রেডি আছে। ওরা হাইসা আছে, হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। ওরা কি লুটপাট করছিল নাকি? না, এই গম টম সব কাটলো, তারপর কি এই তোমার এই চিৎকার করছে, গ্যাল দিচ্ছে, ধাওয়া দিল, তারপর পালিয়েছে ওরা। হ্যাঁ পালিয়ে গেছে। মানে ওরা মাঝে মধ্যেই আসছে, মাঝে তোমার এই যে আবার সন্ধ্যা পড়লো আবার আসবে, সকালে আসছে। পাঠাচ্ছে কি বিজেপি পাঠাবে না, কে পাঠাবে? আমরা একবার সরাসরি চলে যাব সুখদেবপুরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। একটা ছবি দেখে বিষয় স্পষ্ট যে সীমান্তবর্তী গ্রামগুলিতে কি পরিমাণে লুটপাট কিংবা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে, যার জন্য মহিলারা এইভাবে হাতে বটি, হাসুয়া তুলে নিতে বাধ্য হচ্ছে। এ ছবি তো বিরল। হ্যাঁ একদমই, কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি সেখানকার পুরুষরা বাধা দিচ্ছেন, তারা তেড়ে যাচ্ছেন বা জমায়েত হয়ে মানে নিজের কাঁটাতার দেওয়ার একটা চেষ্টা করছেন বিএসএফের সঙ্গে। কিন্তু কথা হচ্ছে যে এবার মহিলারা একেবারে মানে প্রায় ব্রিগেড বানিয়ে ফেলেছেন এবং তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছেন। ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক করেছেন তারা। সুখদেবপুর ছাড়াও এইসব আশেপাশের যে আরও দুটি গ্রাম রয়েছে সেই সমস্ত মহিলারা একজোট হয়ে মিলিত হয়ে বৈঠক করেছেন এবং সংগঠিত হয়েছেন। এবং তোমাকে আমি বলি যে তারা রাতে ঘুমানোর সময় পর্যন্ত, হয়তো বেশিরভাগ রাত তাদের জেগে কাটাতে হচ্ছে যা পরিস্থিতি এই মুহূর্তে, কিন্তু যদি বা কিছুক্ষণের জন্য ঘুমোতে যাচ্ছেন তাও বালিশের তলায় কিন্তু হাসুয়া বা দা নিয়ে রাখছেন, পাশে লাঠি রাখছেন। মানে এইভাবে তারা রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছেন, অর্থাৎ নিজেদের মতো করে তারা প্রতিরোধ গড়ে তুলছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুহতোষ। এদিকে সীমান্তে যখন টান টান উত্তেজনা চলছে, তখন একের পর এক বাংলাদেশি পাকড়াওয়ের ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। চোখ রাখা যাক মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পুলিশের জালে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী সুতির বাকশিরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে সাহায্যের অভিযোগে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বাংলাদেশি পোশাক পাচারের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে মালদার ওই ব্যক্তির সঙ্গে বিভিন্ন ধরনের ছক কষত। ধৃত 2 বাংলাদেশির নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাদের দুজনের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃত জামিরুল শেখের বাড়ি মালদা জেলায়। এদিকে সোনারপুর থেকেও পাকড়াও করা হয়েছে 5 বাংলাদেশিকে। সোনারপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো তারা, কাজ করত পোশাক তৈরির কারখানায়। বাড়ির মালিক আপাতত পলাতক। এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ দেখছি, 4-5 বছর ধরে আসা যাওয়া করছে। এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জান সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ পুলিশ এসে তো দেখলাম, তো সন্দেহই গেল। এদিকে গত রাতেই আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে 3 প্রসূতিকে নিয়ে আসা হয় শহর কলকাতার এসএসকেএমে। তাদের মধ্যে 2 জন সিসিইউতে ভর্তি আছেন, একজন আইটিইউতে ভর্তি আছেন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কেমন আছেন তারা? গতকাল আনার পর থেকে এখনো পর্যন্ত কিভাবে চিকিৎসা হচ্ছে এনাদের? এখনো পর্যন্ত কি কি উপসর্গ দেখা গেছে?
দেখো শুভজিৎ, তুমি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করো তাহলে বলতে হবে তিনজনেরই শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে আনপ্রেডিক্টেবল, কোট আনকোট। চিকিৎসকদের পরিভাষায় সেখানকার যারা মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরা রয়েছেন তারা আপাতত এই শব্দবন্ধই ব্যবহার করছেন যে আনপ্রেডিক্টেবল। তার কারণ সংকটজনক, এবং কার শারীরিক পরিস্থিতি কোন দিকে যাবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ তারা সেটা বলার মতো জায়গাতে নেই। এই তিনজনের মধ্যে যে তথ্য আমরা দিয়ে আসছিলাম সকাল থেকে, তাদের মধ্যে দুজনের আজ ডায়ালিসিসের পরিকল্পনা রয়েছে। সিসিইউতে নন ভেন্টিলেটেড রয়েছেন একজন, তার প্রস্রাবের পরিমাণ বেড়েছে। আর আজকে যাদের ডায়ালিসিসের পরিকল্পনা রয়েছে তাদের মধ্যে একজন সিসিইউর, একজন আইসিইউর, দুজনেই ভেন্টিলেশনে আছেন, তাদের ডায়ালিসিস দেওয়ার পরিকল্পনা হয়েছে। আর আরেকজনের শারীরিক অবস্থান নিরীক্ষণ করে যদি ডায়ালিসিসে নেওয়ার মতো ক্ষমতা তার থাকে তাহলেই ডায়ালিসিসের পথে তারা এগোবেন। ফলে তুমি বুঝতেই পারছো যে ডায়ালিসিস করার ক্ষেত্রে কতটা সতর্কভাবে যারা মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরা আছে তারা পা ফেলছেন বা তাদেরকে পা ফেলতে হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু এই শব্দটা বলছেন। এবং তাদের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো মেডিকেল বুলেটিনও এই মুহূর্তে এসএসকেএম কর্তৃপক্ষ প্রকাশ্যে আনতে নারাজ। তাদের বক্তব্য হচ্ছে যে এতটাই সিচুয়েশন স্পর্শকাতর যে এই মুহূর্তে কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করার মতো জায়গাতেও এসএসকেএম কর্তৃপক্ষ নেই, এবং সেই জন্য তারা বলছেন আনপ্রেডিক্টেবল এই শব্দবন্ধটা তারা ব্যবহার করছেন। সকলেই সংকটজনক অবস্থায় রয়েছেন। শুভজিৎ, সৌরভ সঙ্গে থাকো। আমরা গত পরশু দেখেছিলাম কলকাতা থেকে 13 সদস্যের একটি বিশেষজ্ঞ দল পৌঁছে গেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। দীর্ঘক্ষণ তারা সেখানে বৈঠক করেন, তারপরে বেরিয়ে আসেন, খুব একটা কথা বলতে চাননি। গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং আজকেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দুপুরে। সৌরভ দত্তর কাছে আবারও যাবো। সৌরভ, এত ঘন ঘন বৈঠক কেন? আজকের বৈঠকের কারণটা কি? দেখো, এই বৈঠকের যেটা কারণ সেটা আমরা যেটা জানতে পাচ্ছি যে তারা চাইছেন যে মেদিনীপুর কাণ্ডের মূলে কি সেই বিষয়টা একটা প্রকাশ্যে একটা ইঙ্গিত তারা আনতে চাইছেন। একটা প্রিলিমিনারি রিপোর্ট পেশ করা হয়েছিল, কিন্তু সেখানে এর পিছনে কোন ওষুধের জন্য এর পিছনে দায়ী নাকি কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এর জন্য দায়ী সেই বিষয়টা স্পষ্ট হয়নি। রাদার তারা কোনো মন্তব্যই করেননি সেই জায়গা থেকে। কিন্তু কালকের বৈঠকের পর, কাল যখন ছুটির দিনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে সেই বৈঠক করেন প্রায় 25 জন সদস্যকে নিয়ে, সেখানে বিশেষজ্ঞ দলের পাশাপাশি মেদিনীপুরের চিকিৎসকরাও ছিলেন, সেখানকার প্রশাসনিক আধিকারিকরাও ছিলেন, রাজ্য ড্রাগ ল্যাবরেটরির কন্ট্রোলের আধিকারিকরাও ছিলেন, তারা 14 দিন পর রিপোর্ট দেবেন জানিয়েছেন। সেই জায়গা থেকে দুটো পয়েন্ট যেটা স্বাস্থ্যকর্তারা জানতে চাইছেন, যে প্রশ্নগুলোর উত্তর চাইছেন সেগুলো কি? সেইগুলো হচ্ছে, এক, কেন একমাত্র স্ত্রীরোগ বিভাগেই এই ঘটনাটা ঘটলো 10:50 থেকে 6:50 মধ্যে, 8 ঘন্টার মধ্যে। ওই আরএল অন্য ওয়ার্ডেও ইউজ হয়েছে, তাহলে সেখানে কোনো ঘটলো না, এখানে কেন ঘটলো? এখানের মধ্যে কোনো কর্তব্যে গাফিলতি রয়েছে কিনা? আর বিশেষজ্ঞ চিকিৎসকেরা যে কথাটা বলছেন, তারা বলছেন যে এটা নিশ্চিতভাবেই এই সন্দেহটা জায়গাটা অমূলক নয়, কিন্তু পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান কিছু ইন্ডিকেশন দিচ্ছে। ইন্ডিকেশনটাকে বেশ নজর থাকবে সৌরভ। অর্থাৎ এখনো পর্যন্ত আজকে এতদিন হয়ে গেল স্বাস্থ্যকর্তারা এটা বলতে নারাজ যে ওই বিতর্কিত স্যালাইন প্রয়োগেই এই প্রসূতির মৃত্যু হয়েছে। তারা আরো অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন। তারা দেখতে চাইছেন স্যালাইনের পাশাপাশি অন্য কোনো ওষুধের সঙ্গে এই স্যালাইন যাওয়াতে রিয়াকশন হয়েছে কিনা। তারা এটাও দেখতে চাইছেন যারা সেই সময় চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসকদের কোনো গাফিলতি আছে কিনা। বিষ স্যালাইন নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্যালাইন কাণ্ডের তদন্তভার পুলিশের থেকে সিবিআইকে দেওয়ার আর্জি। হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলায় আর্জি জানানো হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি। এসএসকেএম থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন, পরিবর্তে এলো নয়া সংস্থা রিঙ্গার ল্যাকটেট। যে স্যালাইন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, সেই স্যালাইন সমস্ত ওয়ার্ড থেকে সেই সমস্ত স্যালাইন বাদ দিয়ে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্ত স্যালাইন বাদ দেওয়া হয়েছে এবং সমস্ত ওয়ার্ড থেকে সেই সমস্ত স্যালাইন নিয়ে সেখানে মজুত করা হয়েছে। অর্থাৎ এগুলো বাতিল করা, অর্থাৎ এগুলোকে নষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি আর একটা ছবি দেখবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ম্যাটাডোরে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ম্যাটাডোরে নতুন স্যালাইন নিয়ে আসা হয়েছে। কারণ এখানে যারা ভর্তি রয়েছেন স্যালাইন ছাড়া কোনো মতেই তাদেরকে প্রত্যেকটা অসুস্থতার ক্ষেত্রেই মাস্ট থাকে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে। এটা একটা নতুন স্যালাইন, সেটা রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের বদলে এই যে স্যালাইনটা সেইটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রসূতি মৃত্যুর পরে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পুরনো সমস্ত স্যালাইন বাতিল করে এই পেটিগুলো নিয়ে আসা হয়েছে। আজকে আমরা 90 পেটি মাল এনেছি। কত আছে তাও এরকম স্যালাইন?
এইটাই শুধু বলেছে আনতে 90 কার্টুনের কথাই বলেছিল। এটা শুধু কি আছে? এটা আরএল আছে, রিঙ্গার ল্যাকটেড আছে। আমরা আইএসএস কেমে দেখতে পাচ্ছি দুটো ছবি, একদিকে বাতিল যে স্যালাইন বোতল সেগুলো পড়ে রয়েছে এবং অন্যদিকে নতুন সংস্থা রিঙ্গার ল্যাকটেড স্যালাইন সেগুলো নিয়ে আসা হয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সাথে দীক্ষা ভুঁইয়া, TV9 বাংলা, কলকাতা। এদিকে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকেও সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। নিষেধাজ্ঞার পরে ওই সংস্থার রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার হচ্ছিল এই হাসপাতালে। TV9 বাংলায় সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের ওই বিতর্কিত সংস্থার স্যালাইন সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। যাদের ওই স্যালাইন চলছিল তড়িঘড়ি খুলে নেওয়া হয়, পাশাপাশি মজুদ নিষিদ্ধ স্যালাইনও সরিয়ে ফেলা হয়। রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, স্যালাইন নিতেই ভয় পাচ্ছেন অনেকে, হাসপাতাল ছেড়েও চলে যাচ্ছেন বহু রোগী। সব বন্ধ করা হয়েছে, হ্যাঁ, এবং আমাদের নির্দেশিকা এসছে। কখন আসলো নির্দেশিকা? আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন, সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে দিয়েছি। যে আজকে থেকেই সরানো হয়েছে আরএলটা? আমি তো আজকে সকাল থেকে ডিউটি আছি, সেখান থেকে কোনো আরএল আমি দেখিনি। আমি ভালোভাবে যে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো স্লাইড দিলে ভয় নেবে না, কি হবে না হবে জানি না। ঠিক স্যালাইন চালাচ্ছে তো ওটা তো ভয় লাগবে। এখন জিজ্ঞাসা করছি তো না, বলতে ঠিকই আছে, ভালো স্যালাইন চালাচ্ছে। কাকে জিজ্ঞেস করেছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো না ভালো স্যালাইন চালাচ্ছে। ওটা বন্ধ করতে হবে। এদিকে মালদার ঠিক বিপরীত ছবি ধরা পড়ছে বাঁকুড়ার স্বাস্থ্য ভবনের নির্দেশিকার 48 ঘন্টা পরেও বাঁকুড়ায় চলছে নিষিদ্ধ স্যালাইন। এখনো রোগীদের শরীরে ঢুকছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড। বাঁকুড়ার আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চাঞ্চল্যকর সেই ছবি উঠে আসছে। এখনো স্পষ্ট নির্দেশিকা নাকি আসেনি, দাবি জানাচ্ছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই গোটা বিষয়টা দেখে কোথাও কি মনে হচ্ছে একটা কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে, কোথাও থেকে সরিয়ে ফেলা হচ্ছে, কোথাও এখনো চলছে, নির্দেশিকা পৌঁছয়নি? কোনো কোঅর্ডিনেশনের অভাব নেই, এটাই হচ্ছে এগিয়ে বাংলার নমুনা। এগিয়ে বাংলার নমুনা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষিত বেকারদের চাকরি বিক্রি করা, অযোগ্যদের শিক্ষকতা চাকরি দিয়ে পরবর্তী প্রজন্মকে শেষ করা। আর এগিয়ে বাংলার অপর একটি নমুনা হচ্ছে এক্সপায়ার করে যাওয়া অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে প্রসূতিদের মেরে ফেলা এবং একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার ঘুণ ধরিয়ে দেওয়া। এটাই তো এগিয়ে বাংলার নমুনা। তারপরে কোঅর্ডিনেশন কাটমানিতে আছে, কোঅর্ডিনেশন সিন্ডিকেট বাজিতে আছে, কোঅর্ডিনেশন দুর্নীতিতে আছে, কোঅর্ডিনেশন নিজেদের লোককে ডেকে বরাদ দেওয়াতে আছে, কিন্তু কোঅর্ডিনেশন মানুষের প্রাণ বাঁচানোয় নেই, কোঅর্ডিনেশন যোগ্য মানুষকে শিক্ষা দেওয়াতে নেই, কোঅর্ডিনেশন অভয়ার বিচারের জন্য নেই, কোঅর্ডিনেশন নেই একটি সুস্থ প্রশাসন চালানোর ক্ষেত্রে। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব আজ যে বৈঠক ছিল সেই বৈঠক শেষে কি বলছেন আপনাদের শোনাই। রিপোর্টটা আমাদের এক্সপার্টরা বসে আছেন, রিপোর্টগুলো রেডি হলে কিছু বলতে পারবো। ওনারা রিপোর্টগুলো পেশেন্টটা কেমন আছেন, যে তিনজন ভর্তি আছেন তারা সেটা আন্ডার ক্রিটিক্যাল কেয়ারে আছেন, খুব অ্যাডভান্স আমাদের যা বেস্ট সিস্টেম বেস্ট ডক্টর ওদেরকে করছেন। স্যার একটা কনফিউশন তৈরি হচ্ছে, শুধুমাত্র আরএল ইউজের উপর আপনারা নিষেধাজ্ঞা জারি করেছেন নাকি? আমি প্রত্যেক রিপোর্টে আপনাদেরকে পরবর্তীকালে স্যার শুনে নিন, আমাদের আগে এক্সপার্ট কমিটি রিপোর্ট আসুক তারপরে কথা বলবো। এখন যে ইউজটা বন্ধ হয়েছে সেটা শুধুমাত্র এবার বেলপাহাড়ির জঙ্গলে বাঘের দেখা পাওয়া গিয়েছে বলে কিছু মানুষ, সেখানকার স্থানীয় কিছু তরুণ দাবি করছেন। বন দপ্তর ইতিমধ্যেই সজাগ আছে, জাল লাগানো হয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাঠের সঙ্গে কথা বলবো। গয়া এক্স্যাক্টলি কোন লোকেশনে দেখা গেছে এবং পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জঙ্গলমহল প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড, তার ফলে খোঁজাখুঁজিটা ঠিক কোথায় হচ্ছে? খোঁজাখুঁজিটা যেটা হচ্ছে যে বাঁশপাহাড়ি যে অঞ্চল রয়েছে সেই বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা যে সিআরপিএফ ক্যাম্প রয়েছে তার পাশে মনিহাটির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছিল এবং তারপরে ওই এলাকা ময়ূরঝর্ণা, কাঁকড়াঝোড়, চাকাডোবা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিছু কিছু গ্রামে এবং জঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত 30টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে যাতে বাঘের গতিবিধির উপরে নজর রাখা যায়।
তার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা তারা এলাকায় মাইকিং করছেন, যদি সেরকম কোনো অজানা জন্তুকে দেখা যায় বা পায়ের ছাপ দেখা যায় তারা যেন এলাকায় খবর দেন। এবং সুন্দরবন থেকে একটা বিশেষ দলও আসছে, যারা এসে জঙ্গলের মধ্যে খাঁচা পেতে মহিষ গরু টোপ দিয়ে সেই বাঘকে খাঁচাবন্দি করা যায়, এই সমস্ত পরিকল্পনা চলছে। এবং এলাকায় বন দপ্তরের কর্মীরা তারা টহল দিচ্ছেন এবং খোঁজ খবর রাখছেন। যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নয়, তো বাঘের গতিবিধির উপরে নজর রাখতে তারা জঙ্গলে জঙ্গলে রয়েছেন এবং ট্র্যাপ ক্যামেরার উপরে তারা ভরসা রাখছেন। তার সঙ্গে সঙ্গে জঙ্গলে কিছু কিছু এলাকায় জাল দিয়ে ঘিরে ফেলারও একটা পরিকল্পনা রয়েছে আজকে, এবং সেই সুন্দরবন থেকে বিশেষজ্ঞ দল আসার পরে এই পরিকল্পনাগুলো শুরু হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাট। তিনি জানাচ্ছিলেন পশ্চিমাঞ্চলের জঙ্গলে একের পর এক বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এর আগে মইপির ছিল, এবার বেলপাহাড়ি বাঁশপাহাড়ি। বাঘ ঢুকেছে নাকি? হ্যাঁ, বাঘের ছাপ দেখা গেছে। কবে দেখা গেছে? গতকালকে। কোন দিকটা দেখা গেছে? এই আমাদের মিনিয়ারডি গ্রামের এই জঙ্গলটায়। তারপরে ফরেস্টের লোকজন আসছে? ফরেস্টের লোকজন আসছে। কি করছিল ওরা? ওই মানে লোককে একটু সতর্ক করা হচ্ছে। তোমার কি ভয় লাগছে? ভয় তো লাগছেই, জঙ্গল দিকে কাঠ ফাট আনা কিংবা পাতা ফাতা ভয় লাগছে, আতঙ্ক লাগছে। কোন দিকে আছে বাঘটা? বাঘটা সম্ভবত বগডোবার ওই সাইডে হয়ে হয়তো চলে গেছে, ঝাড়খণ্ড দিয়ে গেছে ওই এলাকায়। ফরেস্টের লোক কি প্রচার করছে এলাকায়? প্রচারও করছিল। এদিকে আজ থেকেই শুরু হলো কুম্ভ মেলা, এবার মহাকুম্ভ। 12 বছর পর পর একটা করে পূর্ণকুম্ভ আর 12টা কুম্ভের পর একটি মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর পর পর হয় এই মহাকুম্ভ। সেই অর্থে দেখতে গেলে স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে মহাকুম্ভ। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম প্রস্তুতি একেবারে সেরে ফেলেছিল যোগী প্রশাসন। আজ থেকে শুরু হয়ে গেল। আজ সকালে 5:03 লাগে পৌষ পূর্ণিমা, তারপরে হয় প্রথম স্নান। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। যারা কুম্ভে যেতে পারেননি এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় চোখ রাখছেন, তুমি যদি ওখানকার ছবিটা এবং মাহাত্ম্যটা আরো একবার তুলে ধরো। আমি সরাসরিভাবে প্রথমে ছবিতে চলে যাব। এই মুহূর্তে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে 2 কিলোমিটার দূরে পুণ্য স্নানের মূল জায়গা, অর্থাৎ সঙ্গমস্থল সৈকত সঙ্গম, ঠিক সেই জায়গায় রয়েছে। আজ ভোর 5টা থেকে পুণ্য লগ্ন শুরু হয়েছে এবং মূলত পৌষ পূর্ণিমার লগ্ন। এবং সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তা কিন্তু বলা যেতে পারে একমুখী ভিড়, অর্থাৎ সৈকত সঙ্গমের দিকে গত কয়েক ঘন্টা ধরে 12-13 ঘন্টা ধরে লাগাতার যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে জনস্রোত চলছে, তা এক কথায় অভাবনীয়। প্রশাসনের তরফে বলা হচ্ছে যে গত কয়েকদিন, অর্থাৎ গত 72 থেকে আরও কিছুটা বেশি সময় প্রায় 5 কোটির কাছাকাছি মানুষ তারা ইতিমধ্যেই পুণ্য স্নান করে ফেলেছেন। এবং প্রশাসনের যে হিসেব যে এই 45 দিনে 45 কোটি মানুষ স্নান করবেন, কিন্তু প্রশাসন যে দাবি করছেন তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বলা হচ্ছে যে মৌনী অমাবস্যা যেদিন রয়েছে, অর্থাৎ 29শে জানুয়ারি, সেই দিন একদিনে প্রায় 5 কোটি মানুষ পুণ্য স্নান করবে বলে তারা দাবি করছেন। এবং আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ভারতের সব প্রান্ত থেকে আসমুদ্র হিমাচল কিন্তু আজকে ভেঙে পড়েছে এই মহাকুম্ভের মাটিতে। সকালবেলা থেকে এখানকার রেল স্টেশন বন্ধ করে দিতে হয়েছে, বাস স্ট্যান্ড বন্ধ করে দিতে হয়েছে, এবং যারা আসছেন এদের অধিকাংশরই কোথায় তারা থাকবেন সেই থাকার কোনো ঠিকানা তাদের নেই। তারা খোলা আকাশের নিচে উত্তর ভারতের এই ঠান্ডায় মহাকুম্ভে প্রয়াগরাজে তারা রাত কাটাবেন, এই মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। যে আখাড়াগুলো এখানে রয়েছে সেই আখাড়াগুলোতে মূলত সাধুরা থাকছে, অর্থাৎ আগামীকাল আমরা সেই ছবির জন্য অপেক্ষা করব যেখানে নাগা সাধুরা তারা স্নান করবেন। এবং সেই স্নান দেখার জন্য কিন্তু অনেকে আসছেন, কারণ এই স্নানকেও যে শাহী স্নান সেটা দর্শনও কিন্তু পুণ্য অর্জন বলে মানেন এখানকার যারা ভক্তরা রয়েছেন তারা। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস নিয়েও তৃণমূলের সংঘাত। পূর্ব মেদিনীপুরে ফের উত্তম বারিক বনাম অখিলগিরি। রাজ্য নেতৃত্বের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল উত্তম বারিক গোষ্ঠীর। সুব্রত বক্সী তৈরি করে দেওয়া বোর্ড অফ ডিরেক্টরসের তালিকা খারিজ উত্তম বারিকদের। নতুন প্যানেল জমা দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা। উত্তম ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যান মনোনয়নপত্র তুলতে এলে তাকে ঘিরে ধরে চোর স্লোগান অখিল অনুগামীদের। জেলার রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তম বারিক। আমাদের সভাপতি সুব্রত বক্সীর কাছে যে নাম হয়েছিল তাতে নিশ্চিতভাবে আমার নামটা ছিল। আমাকে দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে,
রাজনীতি করতে এসছি তো, যাদের অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। স্লোগান দিলে দেবে, তো অসুবিধা কি আছে? যা অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, এখানে অনেক রকমভাবে দুর্নীতি করেছেন এই ব্যাংকে শুভেন্দু অধিকারীর হাত ধরে। শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত, ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশন করছেন। দেখা যাচ্ছে লজ্জাও নেই, নিজেদের প্যানেলকে জিতাতে পারেননি এরা, লজ্জা নেই, এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারা হেরেছে, তারপরেও এরা ডাইরেক্টরে যাওয়াতে এসছে। সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে।